হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই চ্যাপ্টারের প্রথম ভিডিও এটা। 40 পৃষ্ঠা। চলো শুরু করি। তো এই চ্যাপ্টারটা বোঝার আগে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে ভাই কোষ জিনিসটা কি। আমরা যেহেতু কোষ বিভাজন পড়ব, এই যে আমরা দেখো ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, বেসিক্যালি আমরা আসলেই অসংখ্য বা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোষ দ্বারা গঠিত আমাদের দেহটা। এই কোষ বিভাজনের ফলেই একটা কোষ থেকে দুইটা কোষ, ওই দুইটা কোষ থেকে আরও চারটা কোষ, এইভাবে বৃদ্ধি পেতে পেতেই বেসিক্যালি আমাদের দেহটা আস্তে আস্তে বড় হয়। সো কোষ বিভাজন সম্পর্কে আমরা ডিটেলস পড়ব। তার আগে আমাদেরকে বুঝতে হবে ভাইয়া কোষ জিনিসটা কি। একটু খেয়াল করো, কোষ হলো জীবদেহের গঠনগত একক। তো ভাইয়া এইটা যদি আমি একটু মডিফাই করে বলি, দেখো কোষ বেসিক্যালি কি, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকারী একককে কোষ বলা হয়। এখন ভাইয়া জীবদেহের গঠন ও কার্যকারী একক এই জিনিস দুইটা বেসিক্যালি কি। দেখো আমরা এক সময় কী ছিলাম ভাইয়া, অনেক ছোট ছিলাম, ঠিক আছে, অ্যান্ড দেন আস্তে আস্তে কী হয়েছি ভাই, আমরা বড় হচ্ছি না। এই যে বড় হইলাম, হ্যাঁ, এই বড়টা বেসিক্যালি আমরা কীভাবে হই, আমরা বেসিক্যালি ভাইয়া কোষ বিভাজনের জন্য আমাদের দেহটা আস্তে আস্তে কী হয় ভাইয়া, বড় হচ্ছে। এখন ভাইয়া আমাদের দেহটা কিভাবে গঠিত হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে ভাইয়া, কোষের উপর ডিপেন্ড করে। এই জন্য বেসিক্যালি বলা হয় জীবদেহের গঠন। এখন ভাইয়া কার্যকারী জিনিসটা কি, কার্যকারী জিনিসটা হচ্ছে ভাইয়া একটু খেয়াল করো, আমাদের এই দেহের ভেতরে ভাইয়া অসংখ্য কী থাকে, অঙ্গাণু থাকে। যেমন ধরো ভাই কিডনি, তারপর হচ্ছে ভাই পাকস্থলী, অ্যান্ড দেন হচ্ছে ভাইয়া ধরো ফুসফুস। এই যে অঙ্গগুলা আছে, এই অঙ্গগুলা কি কি কাজে নিযুক্ত থাকবে। যেমন ভাইয়া পাকস্থলী কী করে, আমাদেরকে খাদ্য পরিপাকে সহায়তা করে। তারপর হচ্ছে ফুসফুস কী করে ভাইয়া, ফুসফুস হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণে সহযোগিতা করে। এই যে ভাইয়া অঙ্গাণুগুলা, এক একটা অঙ্গাণু এক এক কাজে জড়িত থাকে। এই জড়িত থাকাটা ডিপেন্ড করে হচ্ছে ভাইয়া, বা কোন অঙ্গাণুটা কী কাজে যুক্ত থাকবে এটা ডিপেন্ড করে কোষের উপরে। সো এই জন্যই বলা হয় যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকারী একককে কোষ বলা হয়। আশা করি ভাইয়া কোষ জিনিসটা বুঝতে পারছি। আর আমাদের জীবদেহ বা আমাদের দেহ বা যে কোনো জীব, হ্যাঁ, প্রত্যেকটা জীব অসংখ্য কোটি কোটি কোষ দ্বারা গঠিত। এর মধ্যে ভাইয়া এখন এই জীবদেহটা ভাইয়া দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এককোষী জীব, আর একটা হচ্ছে বহুকোষী জীব। তো চলো এখন আমরা এককোষী আর বহুকোষী জীব সম্পর্কে জানবো। সো তোমরা কিন্তু ভাইয়া এই পর্যন্ত এটা জেনে ফেলছো যে কোষ দ্বারা বেসিক্যালি কী হয়, জীবদেহ গঠিত হয়। এখন এই জীবদেহ ভাইয়া দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ভাইয়া এককোষী জীব, আর একটা হচ্ছে বহুকোষী জীব। দেখো ভাইয়া, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম এগুলোর মতো এককোষী জীব আছে। তার মানে ভাইয়া এই অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং প্লাজমোডিয়াম হচ্ছে ভাইয়া এককোষী জীব। কেন এককোষী জীব? কারণ একটা মাত্র কোষ দ্বারা এদের জীবদেহ গঠিত হয়। এখন ভাইয়া ব্যাকটেরিয়াটা কি, ব্যাকটেরিয়া ভাইয়া আমরা কিন্তু ক্লাস 7-এ ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলস পড়ে আসছি। তারপরে বলি ভাইয়া ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী একটা অণুজীব। ভাইয়া অণুজীব কেন বলা হয় ব্যাকটেরিয়াকে? কারণ এদেরকে ভাইয়া খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখার জন্য আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই এই ব্যাকটেরিয়াকে অণুজীব বলা হয়। অ্যামিবাও কি ভাইয়া একটা এককোষী জীব। এখন ভাইয়া প্লাজমোডিয়াম হচ্ছে একটা এককোষী জীব, কিন্তু প্লাজমোডিয়াম হচ্ছে ভাইয়া পরজীবী হিসেবে বসবাস করে। এখন ভাইয়া তোমাকে বুঝতে হবে পরজীবী জিনিসটা কি। পরজীবী হচ্ছে যে অন্যের দেহে বসবাস করে বা অন্যের মধ্যে বসবাস করে, ঠিক আছে, এদেরকে পরজীবী বলা হয়, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া দেখো এই প্লাজমোডিয়াম কাদের দেহে বসবাস করে? যে সকল মেরুদণ্ড প্রাণী থাকে বা যতগুলো মেরুদণ্ড প্রাণী আছে এবং কীটপতঙ্গ আছে, এদের মধ্যে কারা বসবাস করে? এই প্লাজমোডিয়াম বসবাস করে। তাহলে ভাইয়া আমরা ফাইনালি কি যে বুঝতে পারলাম যে এককোষী জীব কোনগুলা? ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এগুলো হচ্ছে ভাইয়া এককোষী জীব। প্লাজমোডিয়াম সম্পর্কে তোমাকে ডিটেলস বললাম। এরপরে চলো দেখি কি বলছে তোমাদেরকে। এবং মানুষ, বটগাছ, তিমি এগুলোর মতো বহুকোষী জীবও আছে। তার মানে ভাইয়া বহুকোষী জীব বলতে আমরা কি বুঝি? যে সকল জীব হচ্ছে অনেকগুলা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোষ নিয়ে গঠিত হবে তাদেরকে আমরা বহুকোষী জীব বলবো। আর যাদের দেহ শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত হবে তাদেরকে আমরা এককোষী জীব বলবো। তাহলে ভাইয়া কোষ কি? কোষ হচ্ছে এককোষী এবং বহুকোষী জীব সম্পর্কে জানলাম। এখন চলো ভাই দেখি নেক্সট কী বলছে। এককোষী জীব ছাড়াও অন্য সকল জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়, এটা মাত্রই তোমাকে বললাম। প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে। এখন ভাইয়া প্রতিটা জীব, দেখো ভাইয়া ব্যাকটেরিয়া কিন্তু একটা না, তারপরে মানুষ কিন্তু ভাইয়া হচ্ছে একটা না,
কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, কোটি কোটি প্লাজমোডিয়াম আছে। এখন আমরা জানি প্লাজমোডিয়াম তো ভাইয়া এক কোষী জীব। এখন এই এক কোষী যে জীবগুলো আছে এদের কোষ বিভাজন, বিভাজন মানে কি ভাইয়া, একটা কোষ থেকে আরেকটা দুইটা কোষে বিভক্ত হয়ে যাওয়া। সো কোষ বিভাজনের মাধ্যমে এরা কি করে হচ্ছে জীবগুলা বংশবৃদ্ধি করে, আর কোষ বিভাজনের সময় হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি করে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। ব্যাপারটা এরকম হয়, যেমন এইটা একটা কোষ, ঠিক আছে, এই কোষটা বিভাজন হয়ে দুইটা কোষে রূপান্তর হয়। যখনই দুইটা কোষে রূপান্তর হয় তখনই এই প্রথম কোষটাকে ভাইয়া মাতৃকোষ বলা হয়। কী কোষ বলা হয়? মাতৃকোষ বলা হয়। যে কোষ থেকে বিভাজন হয়ে দুইটা কোষে রূপান্তর হবে এটাকে মাতৃকোষ বলা হবে, আর যে দুইটা কোষ হবে এটাকে অপত্য কোষ বলা হবে। কি বলা হবে ভাইয়া? অপত্য কোষ বলা হবে। এটা হচ্ছে কি ভাইয়া? অপত্য কোষ। এটা হচ্ছে তোমার মাদার সেল, এইগুলো হচ্ছে ডটার সেল। এবং আবার এই কোষটাও কী হবে ভাইয়া? বিভক্ত হয়ে দুইটা কোষে রূপান্তর হবে। এই কোষটাও বিভক্ত হয়ে দুইটা কোষে রূপান্তর হবে। যখনই এই কোষটা বিভাজন হয়ে দুইটা কোষে রূপান্তর হবে তখন এইটাকে মাতৃকোষ হয়ে যাবে, আর এই দুটো অপত্য কোষ হয়ে যাবে। আবার যখন অপত্য কোষ ছিল ভাইয়া, আবার এইটা যখন বিভাজন হয়ে আরও দুইটা কোষ রূপান্তর হবে তখন এইটা আবার মাতৃকোষ হয়ে যাবে, এই দুইটা অপত্য কোষ হয়ে যাবে। তাহলে দেখা ভাই, একটা কোষ থেকে দুইটা এবং এই কোষ থেকে আরও দুইটা, টোটাল কয়টা কোষে বিভক্ত হয়ে গেছে? একটা থেকে 1 2 3 4 5 6, 6টা কোষে বিভক্ত হয়েছে না? আবার অনুরূপভাবে এই কোষটা বিভাজন হয়ে দুইটা কোষ হবে, এই কোষটা বিভাজন হয়ে দুইটা হবে, এবং এই কোষটা বিভাজন হয়ে দুইটা হবে, এই কোষটা বিভাজন হয়ে দুইটা হবে। তার মানে যে কোষ থেকে বিভাজন হয়ে নতুন কোষের তৈরি হয় ওই কোষটাকে মাতৃকোষ বলা হয়, আর যে দুইটা নতুন কোষ তৈরি হয় ওই দুটোকে অপত্য কোষ বলা হয়। এইভাবে বেসিক্যালি কী হবে? কোষের বৃদ্ধি ঘটে, ঠিক আছে, কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া আমাদেরকে কোষ বিভাজন সম্পর্কে জানতে হবে। কোষ বিভাজন কি ভাইয়া? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। এখন ভাইয়া শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ভাইয়া কোষ বিভাজন আমরা পড়তেছি, কোষ বিভাজন কাকে বলে পারবো তো? এটা হচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হয় তাকে হচ্ছে কোষ বিভাজন বলা হয়। তার মানে দেখো ভাইয়া, এইখানে আমরা একটা কোষ ছিল না, এই একটা কোষ থেকে কতগুলা কোষের সৃষ্টি হয়েছে, এটাই বেসিক্যালি হচ্ছে কোষ বিভাজন। এখন শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা আমাদের কী করতে হবে? বুঝতে হবে। শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে ভাইয়া, ধরো আমাদের হচ্ছে কোষ হচ্ছে কি ভাইয়া? অবশ্যই জীবিত। এই কোষের ভিতরে অনেক অঙ্গাণু থাকে ভাইয়া। এই অঙ্গাণুগুলা এক একটা অঙ্গাণু কী কী কাজ করে, এই যে কাজটা ঘটে এই কাজগুলোকে শারীরবৃত্তীয় ঘটনা বলা হয় বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলা হয়। এখন ভাইয়া যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হয় সেটা হচ্ছে ভাইয়া কি? কোষ বিভাজন। আশা করি কোষ বিভাজন কি কাকে বলে বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, কোষ বিভাজন একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই কোষ বিভাজনটা হচ্ছে ভাইয়া স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই জন্যই, যদি ভাইয়া কোষ বিভাজন না ঘটতো তাহলে কি ভাইয়া জীবের বংশ বিস্তার পাইতো, বা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আস্তে আস্তে কোষ বিভাজনের ফলে কিন্তু ভাইয়া আমাদের দেহটা বৃদ্ধি পাইছে। যদি কোষ বিভাজন না ঘটতো তাহলে কি ভাই আমাদের দেহটা বৃদ্ধি পাইতো? তাহলে একবার চিন্তা করো ব্যাপারটা কেমন হইতো, আর নতুন কোনো জীবের তৈরি হইতো না, ঠিক আছে। এটা একটা স্বাভাবিক ঘটনা এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। তারপর দেখি ভাই কী বলছে, কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষের তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। তার মানে দেখো ভাইয়া, পূর্ণাঙ্গ জীব যখন ভাইয়া আমরা হচ্ছে মাতৃগর্ভে ছিলাম, হ্যাঁ, যে কোষগুলো ছিল ওই কোষগুলো আস্তে আস্তে বিভাজন হয়ে আমরা হচ্ছে কি ছোট্ট একটা শিশুতে পরিণত ছিলাম, তারপর আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি। এটা কিসের জন্য ভাইয়া? এই কোষ বিভাজনের জন্য। এটাই কিন্তু ভাই আমাদের এখানে বলছে। দেখো তারপরে ভাইয়া, আদি এক কোষী জীব সাধারণত যে প্রক্রিয়া বিভাজিত হয়। এখন তোমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, কোষ বিভাজন বেসিক্যালি 3টা প্রক্রিয়ায় ঘটে ভাইয়া। একটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া, খুবই 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 ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, আরেকটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া। এই কোষ বিভাজন যে ভাই আমরা জানলাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তোমার হচ্ছে একটা কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হয়, এটা হচ্ছে ভাই কোষ বিভাজন। এখন কোষ বিভাজন 3টা পদ্ধতি বা 3টা প্রক্রিয়াতে ঘটে। এই প্রক্রিয়াগুলো হচ্ছে ভাইয়া অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এখন ভাইয়া চিন্তা করো, আমরা কিন্তু এককোষী এবং বহুকোষী জীব সম্পর্কে জেনে আসছি। এই এককোষী জীবগুলা যে প্রক্রিয়ায় বা যে প্রসেসে তাদের কোষকে বিভাজিত করে সেটাকে বলা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়া। আর বহুকোষী যে জীবগুলো আছে যেমন মানুষ, তারপর হচ্ছে গাছপালা, হ্যাঁ, এগুলা
তাদের কোষগুলোকে যেভাবে বিভাজিত করে সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া। তাহলে ভাই এটা মনে থাকবে তো, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এককোষী জীবগুলো শুধুমাত্র অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত করে, আর বহুকোষী জীবগুলো ওগুলো হচ্ছে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া কী করে কোষ বিভাজিত করে। এখন ভাই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সম্পর্কে আমাদের আরও ডিপলি অনেক আলোচনা আছে, পরবর্তী পেজে আমরা অনেক ডিপ আলোচনা করব। সো আমরা জাস্ট এখন একটু বুঝি অ্যামাইটোসিস হচ্ছে ভাইয়া খুবই সাধারণ একটা হচ্ছে ঝামেলাবিহীন প্রক্রিয়া। এই প্রক্রিয়া জাস্ট হচ্ছে ভাইয়া একটা কোষ বিভাজিত হয়ে কী হয়ে যাবে, দুইটা কোষে রূপান্তর হয়ে যায়, ঠিক আছে, খুব সাধারণ একটা প্রক্রিয়া। আর মাইটোসিস এবং মিওসিস হচ্ছে একটু জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া অনেকগুলো ধাপ অতিক্রম করে কোষকে বিভাজিত করতে হয়। সো ভাইয়া জাস্ট এইটুকুই মনে রাখো যে অ্যামাইটোসিস খুব সহজ একটা প্রক্রিয়া, আর মাইটোসিস মিওসিস হচ্ছে খুব জটিল একটা প্রক্রিয়া, অনেকগুলো ধাপ অতিক্রম করে তোমার কোষকে বিভাজিত করতে হয়। আর এই মাইটোসিস, অ্যামাইটোসিস অ্যান্ড মিওসিস সম্পর্কে আরও ডিপলি আলোচনা আছে, পরবর্তী পেজে আমরা শুরু করব। এখন ভাইয়া কথা হচ্ছে, আমরা তো কোষ বিভাজন করলাম বা কোষ বিভাজন বুঝলাম, কোষ জিনিসটা কি এটা বুঝলাম। এখন এই কোষ বিভাজনটা বেসিক্যালি কেন প্রয়োজন বা এটার গুরুত্বই কী, এখন আমরা কোষ বিভাজন কেন প্রয়োজন বা এটার গুরুত্ব কী এইটা সম্পর্কে ডিপলি জানার ট্রাই করবো। দেখো, জীবদেহের দৈহিক বৃদ্ধি, জনন ও পরিস্ফুটনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। তাহলে ভাই এখানে আমরা তিনটা শব্দের সাথে পরিচিত হইলাম, দৈহিক বৃদ্ধি, জনন এবং পরিস্ফুটন। এই জিনিসগুলা কি, এই জিনিসগুলোর জন্যই মূলত কোষ বিভাজনের প্রয়োজন। সো ভাইয়া এই দৈহিক বৃদ্ধি এটা দেখার পর আমরা সবাই বুঝতেছি যে আমাদের দেহের বৃদ্ধির জন্য। তাহলে ভাইয়া আমার দেহের বৃদ্ধির জন্য কোষ বিভাজন প্রয়োজন, কারণ ভাইয়া কোষ বিভাজন না হইলে ভাইয়া আমাদের দেহের বৃদ্ধি ঘটবে। যদি আমাদের দেহের বৃদ্ধি না ঘটে তাহলে ভাই কী হতে পারে একটু চিন্তা করো। সো দেহ বৃদ্ধির জন্য কি ভাইয়া কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। কোষ বিভাজন না হইলে ভাইয়া দেহ বিভাজন হবে না। এখন ভাইয়া আমাদের জনন সম্পর্কে বুঝতে হবে। জনন হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বেসিক্যালি জীব তার প্রতিরূপ বংশধর সৃষ্টি করে। প্রতিরূপ বংশধর সৃষ্টি করে বুঝো নাই, একটু চিন্তা করো যে আমরা মানুষ থেকে যখন আরেকটা মানুষের তৈরি হয়, বা একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর তৈরি হয়, একটা হচ্ছে জীব থেকে আরেকটা জীবের তৈরি হয়। যেমন আমরা মানুষ থেকে কিন্তু ভাই মানুষই হই, আবার একটা হচ্ছে ছাগল থেকে ভাই কী হয়, ছাগল হয়, ঠিক আছে। তাহলে এইটাই বেসিক্যালি জনন। হ্যাঁ, যে প্রক্রিয়ায়, এটা একটা জটিল প্রক্রিয়া ভাইয়া, যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বংশ বিস্তার করে, ঠিক আছে, বা বংশ বৃদ্ধি করে, যেমন মানুষ থেকে মানুষ হয়। হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক্যালি জনন প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন পরিস্ফুটনটা কি এটা তোমাকে বুঝতে হবে। তো পরিস্ফুটন হচ্ছে ভাইয়া, একটু চিন্তা করো, আমরা যখন তোমার হচ্ছে ভাইয়া এই আমাদের মাতৃগর্ভে যখন ডিম্বাণু শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়, মিলিত হওয়ার পর ওইখানে একটা নিষেক তৈরি হয়, নিষেকের পর ভাইয়া জাইগোট তৈরি হয়। ভালো করে বুঝো পরিস্ফুটন জিনিসটা কি। আমাদের তোমার হচ্ছে মাতৃগর্ভে যখন হচ্ছে ভাইয়া শুক্রাণু গিয়ে হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন সেখানে ভাইয়া কী হয়, নিষেকের তৈরি হয়, এবং নিষেকের পর ভাইয়া জাইগোট তৈরি হয়। অ্যান্ড দেন এই জাইগোট তৈরি হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন ছোট্ট শিশু প্রাণী হয় বা ছোট্ট শিশুতে রূপান্তর হয়, এই যে জাইগোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ছোট্ট শিশুতে রূপান্তর হলো, এই প্রসেসটা হচ্ছে কি ভাইয়া পরিস্ফুটন। আর পরিস্ফুটনের ইংরেজি যদি আমি বলি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। হয়তো ডেভেলপমেন্ট কথাটা শুনে তুমি বুঝতে পারছো যে আস্তে আস্তে ডেভেলপ করবে। তাহলে এই জাইগোট থেকে ধীরে 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 যখন ছোট্ট একটা শিশুতে রূপান্তর হয়, এই যে টোটাল প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ভাইয়া কি পরিস্ফুটন। আশা করি ভাইয়া পরিস্ফুটন কি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, তাহলে আমরা কিন্তু বুঝলাম দৈহিক বৃদ্ধি কী, জনন কী এবং পরিস্ফুটন কী। এইগুলোর জন্য বেসিক্যালি কোষ বিভাজনের প্রয়োজন। তাহলে আশা করি বুঝতে পারছো কোষ বিভাজনের গুরুত্বটা কত দূর বা কত হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন দেখো, সকল প্রকার কোষ তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। তার মানে ভাইয়া এইখানে কিন্তু তোমাকে দেখাইছি যে এই সকল প্রকার কোষ তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হয়। তাহলে ভাইয়া এই দুইটা কোষ কই থেকে তৈরি হয়েছে, তার আগের কোষ অর্থাৎ তার পরবর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হয়েছে না। এই বিভাজন সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, সো এইটুকু বুঝে রাখো যে প্রত্যেকটা কোষ বিভাজন যে হয় তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজিত হয়। আর পূর্ববর্তী কোষটাকে আমরা মাদার সেল বলি। আর ওই মাদার সেল থেকে যে কোষের উৎপত্তি হয় বা বিভাজিত নতুন যে দুইটা কোষ হয়, ওই দুইটা কোষকে আমরা ডটার সেল অর্থাৎ অপত্য কোষ বলি, মানে সন্তান সেল বলি। একজাক্টলি সন্তান সেল বলা হয় না, ডটার সেল বলা হয়। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া, তাহলে প্রত্যেকটা কোষ কি তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে। তাহলে ভাই এইটাও তো একটা কোষ, এই কোষটা কই থেকে এসেছে, এই কোষটাও কোনো না কোনো মাতৃকোষ থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে। আশা করি ভাই বুঝতে পারছো। এখন দেখো, কই যেন ছিলাম, হারাইতে ফেললাম।
আচ্ছা, এই যে জীবদের আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে তা সারিয়ে নিতেও কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন চিন্তা করো ভাই, তোমার ধরো এইখানে কাইটা গেলো বা আঘাতপ্রাপ্ত হইলো, হ্যাঁ, আঘাতপ্রাপ্ত হওয়ার পর এইখানের যে কোষগুলো থাকবে, ধরো এই অংশটুকু আমার কাইটা গেলো বা আঘাতপ্রাপ্ত হইলাম, ঠিক আছে। আঘাতপ্রাপ্ত হইলে এইখানে যে কোষগুলো থাকবে ভাইয়া, ওই কোষগুলো মারা যাবে। মারা যাওয়ার ফলে ওর আশেপাশে যে কোষগুলো থাকবে না, ওই কোষগুলো বিভাজন হয়ে ওই যে কোষগুলো মারা গেছে ওইগুলোকে রিকভারি করবে। সো আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হলেও কি আমাদের ওইগুলোকে সরিয়ে নিতে কোষ বিভাজন সাহায্য করে। অ্যান্ড নেক্সট দেখি কি বলছে, আবার জনন কোষে কোষ বিভাজন জীবদের বংশবৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। আমরা কিন্তু ভাই জনন কোষ সম্পর্কে জানছি বা জনন কোষ সম্পর্কে জানছি, জনন সম্পর্কে জানছি। ওই জনন কোষ যেগুলো আছে ওগুলা বিভাজিত হয়ে আমাদের জনন কাজে কী করে বা বংশবৃদ্ধির জন্য অন্যতম ভূমিকা পালন করে। কারণ বংশবৃদ্ধি না করলে ভাইয়া হচ্ছে জীবের সৃষ্টি থাকবে না, ঠিক আছে। সো কতটা ইম্পর্টেন্ট কোষ বিভাজন, তুমি জাস্ট একটু থিঙ্ক করে দেখো যে কোষ বিভাজন কতটা প্রয়োজন। জনন কাজে বা জনন অঙ্গে যদি আমাদের কোষ বিভাজন না ঘটে, জনন কোষে যদি ভাইয়া হ্যাঁ কোষ বিভাজন না ঘটে, তাহলে ভাই চিন্তা করো আমাদের পরবর্তী বংশ বিস্তার হবে না। সো আমাদের হচ্ছে কোষ বিভাজন কত প্রয়োজন বা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখি, এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষ তৈরি হয় যা জীবের অভিযোজন, অভিব্যক্তি এবং বংশ পরম্পরায় অব্যাহত রাখতে ভূমিকা পালন করে। এইখানে অভিযোজন, অভিব্যক্তি জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। তার আগে এই দেখো, এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়। তার মানে এটা কিন্তু ভাই দেখাইছি, আরেকবার দেখাই তোমাকে। এটা একটা ধরো ভাই জনন কোষ, এটা বিভাজন হয়ে যখন আরও দুইটা কোষ তৈরি হবে, হ্যাঁ, এই জনন কোষের যে বৈশিষ্ট্য ছিল, এটা তো মাতৃকোষ ভাইয়া, এই হুবহুব সেম বৈশিষ্ট্য সম্পন্ন আরও দুইটা কী হবে ভাইয়া, নতুন কোষ অর্থাৎ অপত্য কোষ তৈরি হবে। এই কোষের যে হচ্ছে বৈশিষ্ট্য থাকবে, এই কোষ থেকে যে দুইটা নতুন কোষ তৈরি হবে ভাইয়া, ওই দুইটা কোষের সেম বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, তৈরি হয়ে জীবের অভিযোজন, অভিব্যক্তি এবং বংশ পরম্পরায় অব্যাহত রাখতে সাহায্য করে। অভিযোজন জিনিসটা কি ভাইয়া? অভিযোজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটা জীব ভালোভাবে বসবাস করতে পারে বা বসবাস করতে সক্ষম হয়, ঠিক আছে, এটা হচ্ছে অভিযোজন। তাহলে যখন ভাইয়া একটা কোষ থেকে আমাদের নতুন দুইটা কোষের উৎপত্তি হয় বা উৎপন্ন হয় বিভাজনের মাধ্যমে, ওই দুইটা কোষ এই অভিযোজন প্রক্রিয়ায় তারা হচ্ছে ভালোভাবে কী করতে পারে, বসবাস করতে পারে। অ্যান্ড ওই কোষগুলো পরবর্তীতে যাতে বংশ বিস্তার করতে পারে, ওই প্রক্রিয়াটা অব্যাহত থাকে এই অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে। আশা করি ভাইয়া কোষ বিভাজন কি, তারপরে ভাইয়া হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব কি, তারপরে ভাইয়া কোষ কি, এই সম্পর্কে ডিটেলস তুমি বুঝতে পারছো। সো নেক্সট আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তো যারা ভাই আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা পেজ অনেক ডিটেলস ডিপলি বুঝিয়ে দেবো। সো পরবর্তী পেজে ভাইয়া আমরা হচ্ছে কোষের গঠন সম্পর্কে ডিটেলস আলোচনা করবো 41 পৃষ্ঠা। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই রাখি, আর লাইক কমেন্ট অবশ্যই করবা। সো আল্লাহ হাফেজ, টাটা।